গল্পতরু চ্যানেলে আপনাদের সাথে আছি আমি রাজ। পড়ছি ডি অমিতাভর গল্পগ্রন্থ এবং নিশিগন্ধা থেকে একটি গল্প, অলকানন্দার জলে। অলকানন্দা, প্রথম দর্শনে মানুষ প্রেমিকার প্রেমে পড়ে। আমি প্রথম দর্শনে তোমাকে চরিত্রহীন ভেবে বসি। তাছাড়া তোমার শরীরটাও বেশ পুরুষ্ট। অত সেজে বাড়িতে কেউ থাকে? থাকে হয়তো, আমার জানা ছিল না। তোমাকেই প্রথম দেখেছিলাম বাড়িতে অত সেজে থাকতে। অবশ্য তোমার থেকে প্রথম দেখা, প্রথম শেখা জিনিস আমার জীবনে অনেক। অথচ তুমি আমি কেউই কারো প্রথম প্রেমিক বা প্রেমিকা ছিলাম না। তোমার খিদিরপুরের যে অঞ্চলে বাড়ি, সেটা মারদাঙ্গা, খুন খারাপি, রাহাজানির জন্যে একসময় কুখ্যাত ছিল। তখন থেমে গিয়েছিল ঠিকই, কিন্তু বদনামটা এখনও রয়ে গেছে। বিশেষ করে আমার মতো মফস্বলের ছেলের কাছে তো বটেই। অবশ্য পৃথিবীর যে কোনো বন্দর শহরে সে বদনাম একটু একটু থাকেই। তাই বলে কি সেখানে সুন্দরী থাকে না? জলপরীদেরও তো জল থেকে উঠে আসতে বন্দর লাগে, লাগে না? না লাগলে তুমি ওখানে গেলে কি করে? বদনামটার ভয়ে সেদিন শাহিনকে সঙ্গে নিয়েছিলাম। ও বেচে গাড়ি, আর আমি গাড়ির ইন্স্যুরেন্স। সেদিন ওর ওদিকে কোনো দরকারই ছিল না। ওকে বলেছিলাম, তোমরা একটা নতুন প্রাইভেট কার নেবে। আমরা দুজনেই গুডস ভেহিকলস, মানে মালবাহী বড় বড় লরির এক্সপার্ট। কিন্তু তোমরা তখন সবে 24টা লরির ফ্লিট নিচ্ছ। শাহিন আফসোস করছিল। লিডটা আগে পেলে ও ডিলটা ডান করতে পারত। মার্কেটে চাপা খবর ছিল, তাই ওকে কারের টোপটা দিই। মার্কেটিং লাইনে এসব টুকটাক মিথ্যে কথা চলতেই থাকে। শাহিনও হয়তো মিথ্যেটা বুঝেছিল, কিন্তু ও একবার তোমাদের সঙ্গে আলাপ করতে চাইছিল, যদি পরে কখনো গাড়ি কেনার সময় ওকে ডাকো। খিদিরপুর অঞ্চলে তোমাদের অনেকগুলো বাড়ি, গলি, তার ভেতরে গলি। কখনো কখনো কানা গলিতে ধাক্কা মেরেছি বাইক নিয়ে। তোমাদের ব্যবসার তখনও অফিস ছিল না, সবে সবে ব্যবসায় নেমেছ। বাড়ির ঠিকানা একটা ছিল, কিন্তু ঠিকানা থাকলেও কলকাতাতে বাড়ি খুঁজে পাওয়া যে এত কঠিন সেদিন প্রথম বুঝেছিলাম। গলিগুলোর কত বাহারি নাম! হরিমঞ্চ লেন, রামবাবু গুপ্তা রোড, এডেন ভিলা রোড। বললাম না, তোমার থেকে কত কি প্রথম শিখেছি। অথচ সেলসে কয়েক বছর কাজ করার সুবাদে কলকাতায় এমাথা ওমাথা করেছি। কখনো কখনো বাড়ির নাম্বার, রাস্তার নাম না জেনে কিছু ল্যান্ডমার্ক জেনে নিয়েই ঠিক পৌঁছে গেছি। অনেকটা গলির ভেতর তোমাদের প্রথম বাড়িতে পৌঁছে শুনলাম ঋষিরাজার লেনের বাড়িতে গেলে মালিককে এখন পাওয়া যাবে। গলির ভেতরে গাড়ি ঘোরানো কি যে কষ্টের তোমাকে বোঝানো যাবে না। ওইরকম সৌর গলির ভেতর অত লোক যাতায়াত করে সব সময়। বাইক ঘোরাতে গেলেই বোঝা যায়। দুদিক দিয়ে হই হট্টগোল। জলদি কিজিয়ে, জলদি কিজিয়ে। আরে বাবা, জলদিই তো করছি। জলদিরও তো একটা সময় লাগে নাকি? তবে তোমাদের প্রথম বাড়িটা গলির অনেক ভেতরে হলে কি হবে? ঢুকেই বুঝেছিলাম অর্থের বৈভব। একটা 26-27 বছর বয়সী ছেলে, পরে তুমি বলেছিলে তোমার ভাই, হিন্দিতে খুব রোয়াবে ঠিকানাটা বলেছিল। অর্ধেক বুঝিনি। শাহিন চট করে ধরে নিয়েছিল ঠিকানাটা। ওর নানার বাড়ি ওই অঞ্চলেই। ছোটবেলায় খুব থাকত। পার্ক সার্কাস লোহারপুলের বাড়ি থেকে খিদিরপুর কার্লমার্কস সরণিতে সাইকেল নিয়ে যাতায়াত করত তখন। এখন রয়্যাল এনফিল্ড, যাকে তুমি বুলেট বলো। তোমার বরের তো বুলেট ছিল বলেছিলে। দ্বিতীয় বাড়িটায় পৌঁছলাম চট করে। রাস্তাটা শাহিন চিনত, ওর বাল্যবন্ধুর বাড়ি। আর বাড়িটাও চড়া রাস্তার ধারে। অথচ দেখো, চড়া রাস্তার নামে লেনের পদবি, আর গলিগুলোর রোড স্ট্রিট। পরে এই নিয়ে দুজনে খুব হাসাহাসি করেছিলাম, তোমার মনে আছে? কিন্তু দ্বিতীয় বাড়িতে গিয়ে শুনলাম মালিকের শরীর খারাপ, তাই জিতেন সিং স্ট্রিটের বাড়িতে রেস্ট নিচ্ছেন। এ লোকটা তোমাদের ভাড়াটে, খুব বাবু বাবু করছিল। দুপুর ঢিঢি করছে চারদিক। গরমকাল ছিল মনে আছে। সেলসের লোকেদের অবশ্য এসব অভ্যাস আছে। আমরা মনে মনে নাছর বান্দা যে কোনো সেলস কলেই। বিশেষ করে একসাথে 24টা গাড়ির ইন্স্যুরেন্স মানে আমার বাধা ইনসেন্টিভ সে মাসে। অনেকদিন ধরে বউ একটা বালা চাইছিল, সেটা মাথায় ছিল। ফিরে যাওয়ার কোনো প্রশ্নই ছিল না। তবু একটা তো মানসিক ক্লান্তি আসে। দুই বন্ধুতে রাস্তার পাশে গুমটি থেকে 2টো দামি ব্র্যান্ডের ম্যান্থল সিগারেট কিনে ধরাই।
আমাদের টিফিন বলো, রেস্ট বলো, সবই সাদা কাঠের শুকটান আর ধোয়া ভর্তি গালের জাবর কাটা। অবশেষে তৃতীয় বাড়িতে তোমাদের পেলাম। না, তোমাকে তো খুঁজতে যাইনি, 24টা ফ্লিটের মালিকের সন্ধান পেলাম। খিদিরপুর অঞ্চলের গলির ভেতর গলি, তার ভেতরে বাড়ি যে এত বৈভবের হতে পারে ধারণা ছিল না। তৃতীয় বাড়িটা ফ্ল্যাট টাইপের, প্রথম বাড়িটার থেকেও বেশি সাজানো। বাড়িগুলো বাইরের থেকে ইটবালির কঙ্কাল লাগে, কিন্তু ভেতরের আসবাব, মেঝে, দেয়ালের কারুকাজ সব অন্যরকম। ওই খিঞ্জির মাঝেও যে ইটালিয়ান মার্বেলের মেঝে দেখব ভাবিনি। পুরো ফ্ল্যাটটাই সেন্ট্রালি এসি, গরম থেকে বাড়িতে ঢুকতেই একরাশ স্বস্তি। যতটা না এসির কৃত্রিম ঠান্ডার জন্যে, তার থেকেও বেশি অবশেষে 24টা ফ্লিটের মালিকের কাছে পৌঁছতে পারার জন্য। দুজনের দুটো ভালো পদনাম ছিল। আমি সেলস ম্যানেজারের তকমা নিয়ে ঘুরি, আর শাহিন ব্র্যান্ড ডেভেলপমেন্ট ম্যানেজার। আসলে আমরা বেচুবাবু, মাল বেচাই কাজ। আমরা যা পাই বেচে দেবার সুযোগ খুঁজি। অনেকবার বলেছি তোমাদের ফ্ল্যাটটার নকশা ভালো নয়, কোনো প্রাইভেসি নেই, অত বড় ফ্ল্যাট অথচ উদম। প্রথমে তোমাকে দেখার কথাটা বলি। 24টা ফ্লিটের মালিকের নাম সতীশবাবু, টাইটেল জানি না। আজ জানার ঠিকানায় পৌঁছে দেখলাম বড় ফ্ল্যাট, নিঃশব্দ। বয়স্ক কাজের মহিলা দরজা খুলে ড্রয়িং রুমে বসতে দিয়েছে। সোফাটা দামি, বসতেই ডুবে গেলাম। বসেছি ভেতরের দিকে মুখ করে, অপেক্ষা করছি বেশ অনেকক্ষণ। মনে মনে সাজিয়ে নিচ্ছি বিমা কথা। যে কোনোভাবেই তুলতেই হবে চেকটা। বউ একটা নতুন ডিজাইনের বালা দেখেছে, একজোড়া না, একটাই বানাবে বলেছে। ইন্স্যুরেন্স ইজ দ্য সাবজেক্ট ম্যাটার অফ সলিসিটেশন। গুলি মারো সলিসিটেশনের। যে করে হোক চেকটা আমার চাই। আমি বা শাহিন কেউ কথা বলছি না। কাস্টমারের বাড়িতে আমরা একদম শান্ত ভদ্র। চোখে চোখে কথা হচ্ছে, ঠোঁটের অল্প নড়াচড়াতে দুজন দুজনের ভাষা বুঝতে পারি। দু একবার পর্দার আড়ালে তোমাকে দেখলাম, নিঃশব্দে নড়াচড়া করছ। আমি আর শাহিন চোখাচোখি করলাম। আবছা অবয়ব, শরীরের বর্ণনা দেব না, প্রেমিকার শরীর নিয়ে কথা বলা নোংরামি। কিন্তু দুজনে তোমাদের সোফায় বসে চোখ দিয়ে নোংরামি করছিলাম। ওসব ছেলে ছেলেতে শুনতে ভালো, লোকে স্মার্ট বলে। বেশ লম্বা চড়া, ফর্মাল ড্রেসে ভালো লাগার কথা। তাই বলে তোমার মতো মার কাটারি সুন্দরী সেক্সি বলবো না। প্রেমিকাকে সেক্সি বলতে নেই। আমার সঙ্গে প্রেম করবে ভাবতেই পারিনি। মিনিট করে মানে অনেকক্ষণ। নতুন জায়গায় এসে বসে আছি, অথচ কেউ কোনো কথা বলছে না, কোনো শব্দ নেই, নিঝুম। শুধু তুমি হেঁটেছ কয়েকবার খসখস করে। ফ্ল্যাটের দরজা বন্ধ হওয়ার পরেই বাইরের রোদ, তাপ, কোলাহল থেকে বহু দূরে চলে এসেছি। অন্য একটা শহর মনে হতে শুরু করেছে। ঘরের আসবাব সব অন্যরকম। একবার সদর স্ট্রিটের একটা অ্যাংলো ইন্ডিয়ানদের বাড়িতে ঢুকে এরকম মনে হয়েছিল, যেন অন্য শহরের বাড়ি। যে বাড়িটা অবশ্য কেমন পর শহর মনে হয়েছিল। আর এই বাড়িটা খুব উজ্জ্বল, মনে হচ্ছিল কোনো অন্তরীপ শহরের আসবাব। সেলসম্যানদের ধৈর্য অকল্পনীয়, তবু অস্বস্তি হতে শুরু করেছে। বাইরে বাইকটা পড়ে আছে, এ অঞ্চলের বদনাম ভয় ধরাচ্ছে। চুরি গেলে ইন্স্যুরেন্সের ফুল ক্লেম পেলেও নতুন বাইক হবে না, আর ক্লেম পেতেও বেশ সময় লাগবে। ততদিন চলবে কি করে? তখনই তুমি বাইরে এলে। এক বৃদ্ধাকে প্রায় জাপটে ধরে বাথরুমে নিয়ে যাচ্ছ। একজন পুরুষ আর নারীর প্রকাশ্যে জাপটে থাকা সবসময় অশোভন। আর তোমার সেজে থাকা, নেইল পলিশ, লিপস্টিক, টিপ সবকিছু গুলিয়ে দিচ্ছিল তোমার ফেটে পড়া শরীর। অনেক সুন্দরী দেখেছি, কিন্তু তোমার মতো যৌবনবতী সুন্দরী আর দেখা হয়নি। তাছাড়া সতীশবাবু বৃদ্ধ হলেও বৃষস্কন্ধ, বয়সের তুলনায় সুঠাম। আমার দোষ কি বলো? শাহিনও তো তোমাকে ভুল বুঝেছিল। আমিও শাহিন তোমাকে নিয়ে কত কি ভেবেছি। তৃতীয় পক্ষের বউ, বৌমা, নাতনি, এমনকি রক্ষিতাও। সেই জন্যই তোমাকে বললাম না, প্রথম দর্শনেই তোমাকে চরিত্রহীন ভাবি। তোমাকে নিয়ে কত গবেষণা করেছি দুজনে, তবু বাপ মেয়ে একবারও ভাবতে পারিনি। ওরকম জাপটে থাকলে কেউ ভাবতে পারে না। তুমি পরে বলেছিলে বাবা অসুস্থ ছিল। সরি অলকা। বাথরুম থেকে বেরিয়ে তুমি সতীশবাবুকে আমাদের কাছে সোফায় বসিয়ে দিয়ে গেলে। বসাতে গেলে ঝুঁকতেই হয়, আর ঝুঁকতেই
তোমার সালোয়ারের ভেতর থেকে দুটো পুষি বিড়াল উকি দিয়ে গেল। কাজের কথা বিশেষ কিছু হল না। তুমি ওই যে সতীশবাবুকে বসিয়ে দিয়ে ঘরে ঢুকে গেলে, আর বেরুলে না। সতীশবাবুর সামনে থেকে তো আর ঘরের পর্দার দিকে তাকিয়ে তোমাকে খোঁজা যায় না। তবু মনে মনে খুঁজছিলাম, যদি আরেকবার দেখা যায় সুন্দরীকে। সতীশবাবু জাহাজে কাজ করতেন, আর জাহাজি মানুষের গল্পের শেষ নেই। সমুদ্র বৈচিত্র্যহীন, কিন্তু বন্দরের তো গল্প অনেক। তখনই বুঝলাম তোমাদের বাড়ির অঙ্গসজ্জায় কেন বিদেশি সুবাস। বুঝলাম তোমার বাবা সমুদ্রে যেতে চায় না, এবার স্থলপথে আয় চায়। অনেক কষ্টে মুক্তি পেলাম। গল্প শুনতে ভালোই লাগছিল, কিন্তু কাজের তারা সেলসের লোকেদের তাড়িয়ে বেড়ায়। এডেন বন্দর, তাহিতি, সুয়েজ ক্যানেল, এসব গল্প কার না ভালো লাগে। আমার ভূগোল জ্ঞান খারাপ, তবু ভালো লাগছিল। কানের মধ্যে একটা নতুন পৃথিবী তৈরি হয়ে পৌঁছে যাচ্ছিল হৃদয়ে। শুধুমাত্র সতীশবাবুর মোবাইল নাম্বারটাই পেয়েছিলাম সেদিন। কবে আসবো ইন্স্যুরেন্সের জন্য জিজ্ঞাসা করতে নাম্বারটা দিয়ে বলেছিলেন, আস্ক মি ওভার টেলিফোন অ্যান্ড গিভ মি দ্য কোটেশন। তোমার বাবা ইংরেজি ছাড়া প্রায় কথাই বলতে পারে না। চিঠিটা খুব বড় হয়ে যাচ্ছে জানি। আসলে আমারও তো বয়স বেড়েছে আরও 2 বছর, তোমারও। তোমার আমার গল্প জমে গেছে অনেক। খুব স্মৃতি জমে গেলে রোমান্থন করেই আনন্দ। এসব কথা ফোনে হয় না। তুমি পড়লে আনন্দ পাবে ভেবেই লেখা। গতকাল আর আগামীকাল দুটোই আমাদের জীবনে দুটো গুরুত্বপূর্ণ দিন, তাই লিখছি আনন্দে আর বিষাদে। শাহিনের কাছে সতীশবাবু নেগেটিভ কাস্টমার, আমার কাছে ইনসেন্টিভ, বইয়ের গয়না গড়িয়ে দেওয়া প্রত্যাশা। আমি ফলো আপ করব ঠিক করেই সতীশবাবুর থেকে বিদায় নিলাম। তোমাকে নিয়ে বেশি কথা ভাবার ছিল না। শাহিনের সঙ্গে দেখা হলেই ও তোমার রূপ, রূপসজ্জা অথবা রূপটান নিয়ে বলে, তবে বেশি কিছু না। আমি শরীরের বেশি বর্ণনা দিতাম, শাহিন শুনত। তবে তোমাকে নিয়ে আমরা অন্য কোনো লোকের কাছে কথা বলতাম না, যেন আমাদের গোপন অভিযানে পাওয়া সম্পত্তি, জানাজানি হলে অংশীদারের ভয়। 3 দিন পরে সতীশবাবুকে ফোন করলাম। তোমার বাবা কোটেশন চাইল। কোটেশন তো তৈরিই ছিল। আমি বললাম এখনই দিয়ে আসছি। এবার আর শাহিনকে নিলাম না, চেনা হয়ে গেছে। সোজা চলে গেলাম জিতেন সিং স্ট্রিটের ফ্ল্যাটে, যে ফ্ল্যাটে তোমাকে প্রথম তোমার বাবার সঙ্গে দেখেছিলাম। একবারও ভাবিনি অন্য কোনো বাড়ির কথা। তোমার একটা অমোঘ টান তো ছিলই। দরজা খুললে তুমি নিজেই। খুব অবাক হলাম তোমাকে দেখে। বিষণ্ণতার ঘন কুয়াশা তোমা যেন মুড়ে রেখেছে। সেই প্রথম তোমার উপর মায়া হল। ধনীকে হঠাৎ গরিব দেখলে যেমন মায়া লাগে, তার অস্বাচ্ছন্দ্যের কথা ভেবে তেমনি। ভুল ভাঙল একটু পরেই। তুমি ভেতরে বসালে, যেন বাবাকে ডাকতে গেলে। বেশ কিছুক্ষণ আমি একাই সোফায়। খুব অস্বস্তিকর সময়। বাড়িতে একটাও বই নেই, টিভিও নেই যে চোখ মেলে সময় কাটাবো। তোমার বাবা এলো না, তুমি এলে। আমার সামনের সোফায় বসলে। বসেই আমাকে সপাটে প্রশ্ন করলে, হ্যাংলার মতো আগের দিন তাকিয়েছিলেন কেন? আমি কি উত্তর দেব? লম্বায় 6 ছুঁই ছুঁই, কিন্তু লজ্জায় তখন জল ছুঁই ছুঁই। সেলস লাইনে আমাকে সবাই ড্যাম স্মার্ট বলে। আমি বেচুবাবু হিসেবে যথেষ্ট কৃতী। গত 3 বছরে আমার মাইনে বেড়ে দ্বিগুণ হয়েছে। প্রমোশন আর কোম্পানি পাল্টে। সেই আমি এসির ঠান্ডায় ঘামতে শুরু করি। 1 গ্লাস জল হলে ভালো হতো। ভাবি, একটা কমপ্লেন দিলেই চাকরিটা যাবে। আর এই লাইনে চাকরি পাওয়া যাবে না, বউ বাচ্চা খাবে কি? আমার অবস্থা দেখে তুমি নিজেই হেসে উঠলে। ছোটবেলায় কুল গাছ নাড়িয়ে যেমন পাকা কুল পাড়তাম, কুলকুল করে তেমনি তুমি হেসে উঠলে। কোটেশন এনেছেন? দিন, বাবাকে দিয়ে দেব। এটা আমার বাড়ি, বাবার বাড়ি নয়। হাসতে হাসতে শুরু করে গম্ভীর হয়ে শেষ করলে কথাগুলো। পরে জেনেছি তুমি নাকি জানতে আমি আসবই ফ্ল্যাটেই। তুমি নাকি জানতে আমি ভালোবাসবই। 28শে মার্চ, রবিবার, 8:30 সকাল, জামদানিপুর। রাজেন্দ্র নন্দিনী অলকানন্দা। বাজার করতে গিয়েছিলাম। তুমি অবশ্য বাজার করা ব্যাপারটা বুঝবে না। নিজের হাতে বাজার করাটা খুব মজার ব্যাপার। টাটকা সবজি বেছে কেনা বা বড় হাঁসের ডিমটা খুঁজে নেওয়া। তোমরা ধনী, তোমাদের নিজস্ব বাজার সরকার আছে। সেই বাজার করে আনে, 3 বাড়িতে ভাগ করে দেয় বাজার।
তুমি অবশ্য বেশিরভাগ দিন হোটেল থেকে খাবার কিনে আনাও বলেছ। তুমি ঝাল খেতে ভালোবাসো। লুকিয়ে দেখা করতে এসে দু একবার তোমার বাড়িতে রান্না করা খাবার টিফিন বক্সে এনেছ। কি ঝাল, কি ঝাল! ঝালে আমি মরে যাই অবস্থা। আমি ভাবলাম তোমার জিভ থেকে ঠান্ডা নেব, কিন্তু তোমার জিভও অত ঝাল কে জানত। তুমি ওই ঝাল চিলি চিকেন খেয়েই বেরিয়েছ বাড়ি থেকে। আমাকে বলনি কেন? সেদিন তোমাকে বিষকন্যার মতো লাগছিল। সেদিন সেজেও ছিলে পাকা লঙ্কা রঙের শাড়িতে। প্রথম থেকেই তোমাদের ব্যাপারগুলো কেমন যেন তালগোল পাকিয়েছিল। তোমার বাবার ইংরেজি আর ভাইয়ের হিন্দি শুনে ভেবেছিলাম তোমরা অবাঙালি হবে। সতীশ সিং তোমার বাবার নাম লিখেছিলাম ইন্স্যুরেন্স কভার নোটে, মনে আছে? পরে তুমি বললে তোমরা মুঙ্গেরের প্রবাসী বাঙালি। সিনহা সিংহ হয়ে সিংয়ে পৌঁছেছে। বারুইপুরে তোমাদের আদি শিকড়। বারুইপুর থেকে কয়েক পুরুষ আগে ভাগ্য অন্বেষণে মুঙ্গের, আবার ফের কলকাতায়। তোমার সঙ্গে আলাপ না হলে জানতামই না বারুইপুরে তোমার বাবার বিশাল অট্টালিকার কথা। অবশ্য তোমার সঙ্গে আমার যেটা হয়েছে সেটা আলাপ নয়, দুকুল ছাপানো প্রেম। বারুইপুরের উঁচু পাঁচিল দেওয়া বাগানবাড়িতে একটা যৌবনবতী মহিলা কি করে বালিকা বেলায় ফিরে যেতে পারে সেদিন দেখেছিলাম। সেই প্রথম তোমাকে অযৌনতায় দেখি। খালি পায়ে মেক্সিকান ঘাসের উপর দৌড়াতে দৌড়াতে ক্লান্ত হয়ে আমার কোলের ওপর মাথা রেখে শুয়ে পড়েছিলে। আমি ঘাসে বসে তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলাম, যেমন বাড়িতে 3 বছরের মেয়ের মাথায় হাত বুলিয়ে দিই। আমার মেয়ে তিন্নি খুব আদর খেতে চায়, খুব বায়না, এটা আনবে ওটা আনবে। আজ ক্যাডবেরি তো কাল খেলনা গাড়ি। ওর বায়না মেটাই বলেই আমার বউ খুব রাগ করে। মানুষই স্কুল মাস্টারের মেয়ে, ওর কাছে আদর্শ ব্যাপারটা সহজাত। পয়সা একদমই নষ্ট করতে চায় না, নিজে দামি পড়বে না, মেয়েকেও পড়তে দেবে না। আমার ওইটুকু মেয়ের সাজার খুব শখ, ঠিক তোমার মতো। মাঝে মাঝে মনে হয় তিন্নি তোমার মেয়ে। মানুষই সম্পূর্ণ বিপরীত চরিত্র তোমার ও তিন্নির। মানুষই অপ্রয়োজনে সাজে না, বাড়িতে টিপ পড়তে বললেও লজ্জা, অথচ মানুষই দেখতে ভালোই, মুখশ্রী সুন্দর। তোমাকে তো আমাদের বিয়ের ফটো দেখিয়েছি, বাড়ি থেকে লুকিয়ে অ্যালবাম নিয়ে গেছি আমাদের বিয়ের। তুমি বহুবার আমাকে বলেছ তুমি মানুষকে খুব পছন্দ করো, আর তিন্নিকে তোমার খুব ভালো লাগে বলে সেই পছন্দটা এসেছে। তিন্নিকে তুমি বহুবার দেখতে চেয়েছ, কিন্তু 3 বছরের মেয়েকে কি করে দেখাই বলো? আরও একটু বড় হলে কলকাতায় তোমাকে দেখাতে নিয়ে যাব। এই মফস্বল থেকে এখনই নিয়ে যাওয়া সম্ভব নয়। মানুষই এখন তিন্নিকে আমার সঙ্গে একা ছাড়বেও না। আমার মেয়ের কথা, বউয়ের কথা সব বলেছি, আমার বাড়ির সব কথাও, বাবা ঠাকুরদার গরিব জীবনের কথা, বিয়ে করার কথা। অথচ তুমি নিজের কথা ছাড়া বিশেষ কিছু বলতে চাও না। তোমার বাবার কথা, মায়ের কথা প্রায় কিছুই বলনি। যেটুকু জেনেছি তাও আমার অনন্ত প্রশ্নের আগ্রহে শোনা। তোমার মা দুটো বলেছিলে, তারা দুজনেই বেঁচে আছে না মরে গেছে কোনোদিন বলনি। তোমার ভাই, যাকে আমি প্রথম দিনই শাহিনের সঙ্গে প্রথম বাড়িতে দেখি, সে কি তোমার সৎ ভাই? জিজ্ঞাসা করলে তুমি এড়িয়ে যাও। এইসব ব্যক্তিগত প্রশ্ন করলেই তুমি শরীর দেখাও, আর আমাকে জাগিয়ে দাও শরীরে। আমি রম্ভার শরীর দেখি, মাখি, ছানি অসম্ভব সব বক্রতা থেকে আমার মনের মতো যৌনতায়। আমাকে তুমি এত শরীরই সুখ দিয়েছ, মাঝে মাঝে মনে হয় তুমিই স্বর্গ অথবা চরম সত্য। অথচ তোমার সঙ্গে যৌন সম্ভোগ তখনও হয়নি। চূড়ান্ত সম্ভোগের কোনো সম্ভাবনাও ছিল না। তুমি কিছুতেই রাজি ছিলে না। তুমি আমাকে শরীরে মাখাতে, কিন্তু শরীরে নিতে রাজি ছিলে না। আজ রবিবার, বাজার করে এনে দিয়েছি। এখন খাবার সময় হয়ে এসেছে, মুড়িঘণ্ট আর খাসির মাংস। স্নান করতে হবে এবার, অথচ কিছুতেই স্নান করতে ইচ্ছা করছে না। গত 2 বছর আমাদের সম্পর্ক, 2 বছরে অনেক কথা হয়েছে। তুমি ভালোবাসবে না, শুধু বন্ধুত্ব রাখতে চেয়েছ। সেখান থেকে অনেক কষ্টে তুমি স্বীকার করেছ ভালোবাসো। ভালোবাসা ছাড়া সম্পর্কটা টিকত না। ভালোবাসি কথাটা তোমার মুখ থেকে শুনতে চেয়েছিলাম, একটা অন্যরকম স্বীকৃতি। তুমি বললে সে অমোঘ শব্দরাশি, ভালোবাসি ভালোবাসি। আমাকে বললে পৃথিবীর মধ্যে সব থেকে ভালোবাসো। আমি জিজ্ঞাসা করলাম বরের থেকেও। তুমি থমকে গেলে, তারপর আবার সময় চাইলে।
তোমার বর কি করে, কোথায় থাকে জানি না। পরে বলেছ সেও বাবার মতো জাহাজি, বাবার দেখে দেওয়া পাত্র। সেও নীল সমুদ্রে ঘুরে বেড়ায়, নীল আকাশে সমুদ্র পাখি খোঁজে। আমি বলেছিলাম নাবিকের সংসার তো বন্দরে বন্দরে, তুমি কোনো উত্তর দাওনি। আমার মুখের মধ্যে গুঁজে দিয়েছিল অসম্ভব যৌনতা। আমি বাকরুদ্ধ হয়ে যাই তোমার কৌশলে, আমার সমস্ত প্রশ্ন হারিয়ে যায়। আমি তখন শিশুর মতো পৃথিবী ভুলে মায়ের কোল খুঁজি নির্মল আনন্দে। আমার নিবাস, আবাস, পরবাস, সুবাস তখন তোমার মধ্যে। তুমি নিতেও পারো আমাকে অসম্ভব, যেন তুমিও আমার মধ্যে খুঁজতে অন্য পৃথিবী, একটা দুরন্ত বালকের মাতৃত্ব সামলানোর মতো আমায় তৃপ্ত করতে, দৃপ্ত করতে, দৃঢ় করতে। আজ কিছুতেই স্নান করতে ইচ্ছা করছে না। গত 2 বছরে আমরা দুজনে দুজনকে কাল প্রথম সম্পূর্ণ পেলাম। তুমি স্বীকার করেছ আমাকেই সবথেকে বেশি ভালোবাসো, আমি তোমাকে সবথেকে বেশি বুঝি, অথবা তুমি আমার সঙ্গেই সময় কাটিয়ে সবথেকে বেশি সুখ পাও। তোমার কোনো বাচ্চা নেই, তবু তুমি আমার সঙ্গে পালাতে পারবে না। আমার সংসার তুমি ভাঙতে চাও না। আর আমিও যতই তোমাকে ভালোবাসি, মানসীকে বা তিন্নিকে ছাড়তে চাই না। তোমার মতো উদ্ভিগ্ন যৌবনা মেয়ে আমার মধ্যে কি দেখেছে জানি না, কিন্তু কাল প্রথম যখন অনেক দূরের একটা হোটেলে আমাকে শরীরে নিলে, আমার মনে হয়েছিল তুমিও আমাতে তৃপ্ত। শুধু একবার চরম তৃপ্তির আগের মুহূর্তে দ্বিতীয় দিনে দেখা বিষণ্ণতা কয়েক পলকের জন্য ফিরে এসেছিল। কাল আমাকে যেতেই হবে। কোম্পানি আমাকে সেলস ম্যানেজার থেকে অসমের 300 ব্রাঞ্চ ম্যানেজার করে পাঠাচ্ছে। এটাও সম্ভব হয়েছে তোমাদের 24টা গাড়ির ইন্স্যুরেন্স পাবার জন্য। তুমি আমার চলে যাওয়ার ব্যাপারে কোনো মতামত দাওনি। তুমি কি চাইছো আমি দূরে চলে যাই? না হলে একবারও কেন বললে না থেকে যেতে? কালই তোমাকে পুরোপুরি পেলাম, আর আজ আমাকে চলে যেতে হবে ভাবলেই কষ্ট হচ্ছে। তুমি অবশ্য কথা দিয়েছ 300 আসবে, থাকবে কিছুদিন। খুব মজা হবে পাহাড়ি ঝর্ণার নিচে জলপরীকে পেলে। এখন যাই, স্নান করি, না হলে মানুষই রাগারাগি করবে। শরীরে তোমার সুবাস নিয়ে আবার আজ শাওয়ারের নিচে দাঁড়াব। শুধু আজ পাশে তোমাকে, রতিক্লান্ত তোমাকে পাব না। 28 মার্চ 12:45 দুপুর, জামদানিপুর। 12 এপ্রিল সকাল 8টা, বক্স রোড, 300 অসম। অলোকানন্দা, চিঠিগুলো পোস্ট করা হয়নি। ভেবেছিলাম পরিষ্কার করে আবার লিখে তোমাকে 300 থেকে পোস্ট করব, কিন্তু এখানে এসে চার্জ নিয়ে সব কাজকর্ম বুঝে নিতেই দিন 10 হয়ে গেল। তোমাকে এখানে অফিসের ল্যান্ডফোন নাম্বার আগেই দিয়ে এসেছিলাম। আমি অফিসে এসেও তোমাকে ফোন করেছিলাম 2বার। দুবারই তোমার মোবাইল বেজে বেজে বন্ধ হয়ে গেল। তুমি বলেছিলে কোনো বিপদ বা জানাজানি হয়ে গেলে চুপচাপ হয়ে যেতে। 6 মাস পর সব ঠান্ডা হয়ে গেলে আবার যোগাযোগ করা হবে। আমি ভয় পেলাম, বোধহয় জানাজানি হয়ে গেছে। তোমার কথা ভেবেই আমার কলকাতার মোবাইল নাম্বার চালু রেখেছি। কলকাতার কাস্টমাররা বিরক্ত করছে, ইনকামিং টাকা আসছে, তবুও তোমার কথা ভেবে চালু আছে আজও। আমি ধীরে ধীরে কাজের মধ্যে ডুবে যাই। এখানে অনেক দায়িত্ব, তবু রোজ রাতে তোমাকে ফোন করতে চাইতাম। এখানে একা থাকি, ফোন করলে বউয়ের কাছে ধরা পড়ার ভয় নেই। ফোনটা বুকে চেপে ঘুমিয়ে পড়তাম, ভাবতাম এই বুঝি তুমি ফোন করবে। তবু তোমার বিপদের কথা ভেবে কোনোদিন ফোন করতাম না। তুমি বলেছিলে তোমার বাবা জানতে পারলে অনার কিলিংয়ে তোমার নাম উঠবে। আমি স্রেফ ভয়ে ফোন করিনি। চিঠি পোস্ট করার প্রশ্নই ওঠে না। গত কয়েকদিন থেকে মনে হচ্ছে ধনীর মেয়ে, বড়লোকের বউ, বর বিদেশে থাকে। শরীরের চাহিদায় তুমি আমার কাছে এসেছিলে। শরীর যখন পেলে তখনই আমাকে বহু দূরে চলে আসতে হলো। তাই আমার প্রতি আর কোনো টান নেই। হয়তো এরকম করো তুমি, বা সব নাবিকের ঘরণী এরকমভাবে সময় কাটায়। আবার মনে হচ্ছিল তুমি বুঝি সত্যিই ভালো, যেমন দেখেছি তেমনই ভালো। শরীর চাইলে 5 তারা হোটেলে শরীর খেলাতে পারতে। সব রকমই ভাবছি। সন্ধে থেকে একা এবং অফুরান সময়। ভাবনারাও খেলে বেড়ায় বাম দিক থেকে ডান দিক, দুদিক।
ভাবছি চূড়ান্ত তৃপ্তির আগের মুহূর্তের বিষাদ ব্যাধ কি তীর মারল যে তুমি এক পলের জন্য উদাস হয়ে গেলে। বরের কথা মনে পড়েছিল, অথবা ব্যভিচারের সূক্ষ্ম পাপবোধ? সব ভাবনাই শুধু ভাবার জন্য, উত্তর পাওয়ার কোনো উপায় নেই। কেউ জানে না আমাদের গোপন সম্পর্ক, কেউ না। শুধু শাহিন হয়তো কিছুটা আন্দাজ করতে পারে। শাহিনকে জিজ্ঞাসা করব কিনা কয়েকদিন মরিয়া চিন্তায় আছি। হঠাৎ কাল অনেক রাতে শাহিন ফোন করে, আমি তোমার ব্যাপারে জানতে যাব। শাহিনই তুলল তোমার কথা। জানো বস, খিদিরপুরে সতীশ সিংয়ের বাড়ির সেই সুন্দরী মেয়েটা উত্তরাখণ্ডে একটা নদীতে ঝাঁপ দিয়ে সুইসাইড করেছে। নদীটার নাম নাকি মেয়েটার নামেই ছিল। মেয়েটাকে মনে পড়ে তোমার? এবারে পড়ছি ডি অমিতাভর আরেকটি গল্প, ভূমিকম্প পরিবার। সন্ধেবেলা মদ খেতে বসার পরে জীবনটা বদলে গেল। আমার একার জীবন নয়, দুনিয়াটাই বদলে গেল। সন্ধেবেলা যখন ফাঁকা মাঠে তিন বন্ধু বিয়ার খেতে বসেছিলাম, তখন একদম স্বাভাবিক চারিদিক। পাখিরা ফিরে যাচ্ছিল বাসায়। রাত পাখিরা অবশ্য তখনও বের হয়নি, তারা আরও একটু পরে বের হবে। দিনের আলো নিভে যাচ্ছে ধীরে ধীরে। একটু পরেই চাঁদ উঠল। সামনেই পূর্ণিমা। আজ মহাবীর জয়ন্তী। তিনজনেরই অফিস ছুটি। রানা ম্যানেজমেন্টে চাকরি করে। আইআইএম জোকা ওই ডেকেছিল আমাদের, কেরলের খ্রিস্টান। হঠাৎ করে দেশ থেকে গ্রামতুতো একটা ফ্যামিলি এসেছে কলকাতায় পোর্ট ট্রাস্টের রিক্রুটমেন্ট টেস্ট দিতে। ফলে আমাকে আর সতীশকে নিয়ে ম্যানেজমেন্টের পূর্ব দিকের সবথেকে বড় ফুটবল মাঠটায় বসেছে। সতীশ বিহারী, তার অঙ্কুরোদ্গম লতাপাতা ছড়ানো সব কলকাতায়। আমরা তিনজনেই প্রায় বাল্যবন্ধু। জোকা ম্যানেজমেন্টের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে পড়া থেকে বন্ধুত্ব। সে বহুদিন আগের কথা। এখন বিয়ে করে সবাই বাবা, কিন্তু সময় মেপে বন্ধুত্বের শ্যাওলা পড়েনি। সন্ধেটা নামল একটা গান হয়ে। ফাঁকা মাঠে চাঁদের উদয়, ঠান্ডা বিয়ার, সঙ্গে পুরনো দুই বন্ধু, একেবারে গজল। সতীশ গাইছিল বড়ে গুলাম আলীর আওয়ারগি। এ দিল, এ পাগল দিল মেরা কিউ বুঝ গায়া আওয়ারগি। ইহ দস্ত মে এক শহর থা, ও ক্যা হুয়া আওয়ারগি। তখনই একবার মাটিটা নড়ে উঠল। আমি ভাবলাম, 3 বোতল বিয়ার শেষ করলে মাটি প্রত্যেকবারই নড়ে। তিনজনেই মাঠের ঘাসে পা ছড়িয়ে পেছনে হাত রেখে হেলে বসে বিয়ার খাচ্ছি। ভাবলাম, দক্ষিণা বাতাস বেশি বেশি মদ ঢালছে নেশার হৃৎপিণ্ডে। আমাকে উঠতে হবে। রানা পা বাড়ালেই বাড়ি ঢুকে যাবে। সতীশের ড্রাইভার সহ গাড়ি আছে, যাবেও সামান্য দূরত্ব, তারাতলা মিন্টের কোয়ার্টার্স। আমাকে ফিরতে হবে অনেকটা পথ। 20 কিলোমিটার উজিয়ে আমার গ্রাম, পৈতৃক বাড়ি, 51বর্তী সংসার। বাইক চালিয়ে যেতে হবে। আরেক বোতল শেষ করেই উঠব। ঠিক তখনই মাটি নড়ে উঠল সপাটে। অনেকগুলো বোমা একসঙ্গে ফাটলে যেমন আওয়াজ হয়, তেমন একটা আওয়াজ হল। মনে হল পৃথিবীর কক্ষপথে ঢুকে পড়েছে অন্য কোনো গ্রহ। মারাত্মক একটা মুখোমুখি সংঘর্ষ মনে হল। আমি বসেছিলাম। উঠে দাঁড়াতে গিয়ে ছিটকে পড়লাম মাটিতে। পাশে থাকা বিয়ারের বোতলগুলো বার্স্ট করল। মুখের মধ্যে অনেকগুলো কাঁচ ফুটে গেছে, সেগুলো টেনে ছাড়াতে পারলাম না, এটুকুই মনে আছে। জ্ঞান ফিরল একদম নতুন পৃথিবীতে। বলা ভালো, প্রাগৈতিহাসিক একটা পৃথিবীতে আমি একা। প্রথমে ভাবলাম আমি দুঃস্বপ্ন দেখছি। মুখের মধ্যে ফুটে থাকা বিয়ার বোতলের কাজগুলো যন্ত্রণা দিতে শুরু করেছে মস্তিষ্কের কোষে কোষে। হাত দিয়ে যতটা পারলাম টেনে ছাড়ালাম। বুঝলাম স্বপ্ন নয়, কিন্তু ঘুমের আগের পৃথিবীটা গেল কোথায়? উত্তর দিকের কোয়ার্টার্স আর দক্ষিণ দিকের অফিস বাড়িগুলো গেল কোথায়? সব উবে গেল নাকি? তার বদলে ঢিপির মতো কিছু দেখা যাচ্ছে। চাঁদ উঠেছে অনেক ওপরে। চাঁদের আলোয় বোঝার চেষ্টা করছে কি হয়েছে। ভূমিকম্প এত মারাত্মক হতে পারে জানা ছিল না। ফুটবল মাঠের আশেপাশের একটা গাছও খাড়া নেই, ভেঙে তালগোল পাকিয়ে গেছে। গাছগুলোর পাতাও কেমন নেতানো লাগছে এইটুকু সময়ে। সময়ের কথা খেয়াল হতে ঘড়ির দিকে তাকালাম। আমার দামি সুইস ঘড়ি থেমে আছে 6:45।
এখন তাহলে কটা বাজে? বুক পকেটে পড়ে আছে মোবাইলটা। হাতে নিয়ে দেখলাম 11:21। 4.5 ঘণ্টায় জানা পৃথিবীটা একদম অচেনা হয়ে গেল। মোবাইলটার লক খুলে প্রথমেই বউকে ফোন করতে গেলাম। খেয়াল করিনি টাওয়ার নেই। কানে চেপে ধরতে বুঝলাম মৃত সন্তানের মতো মোবাইলটা জড়িয়ে রেখে লাভ নেই। ফেলে দিতে গিয়েও প্যান্টের পকেটে তুচ্ছ আধুলির মতো রেখে দিলাম স্মার্টফোনটা। অনেক টাকা দিয়ে কিনেছিলাম কিনা। এতক্ষণে মনে পড়ল রানা ম্যাথু আর সতীশ সিংয়ের কথা। মনে মনে চমকে উঠলাম। ওদের পুরো নামে কোনোদিন ডাকিনি, এমনকি ভাবিও নি। সেই আলাপ পর্বের প্রথম দিকে ওভাবে পুরো নামে ওদের ভাবতাম। মনের মধ্যে কু ডাকছে। তবে কি ওরাও পৃথিবীর সঙ্গে ধ্বংস হয়ে গেল? বাড়ি যেতে হবে। বউ, মেয়ে, মায়ের জন্য মন কেমন করে উঠল। ওরা কি করছে? আমাদের পৈতৃক পুরনো বাড়ি। এতক্ষণে কি হয়েছে কে জানে। সন্ধেবেলা মেয়েকে নিয়ে বউয়ের পড়াতে যাওয়ার কথা ছিল। রাস্তায় থাকলে ফাঁকা জায়গায় বেঁচে যেতে পারে। কিন্তু মা তো ওই সময় ঠাকুরঘরে থাকে। বাড়ির বাকি লোকেদের কি হলো কে জানে। তাড়াতাড়ি উঠে দাঁড়ালাম। মাথাটা একটু ঘুরে গেল। বিয়ারের শেষ টঙ্কার। এখনও ছিল নেশাটা। আগের পৃথিবীর শেষ পাপ মনে হল। জুতোটা খুঁজতে লাগলাম। কিছুক্ষণ খুঁজে মনে হল পৃথিবীটাই হারিয়ে গেলে জুতো খুঁজে লাভ কি। খালি পায়ে হাঁটা শুরু করলাম। ঘণ্টাখানেক বা তারও বেশি হাঁটলাম, জ্ঞান শূন্য হয়ে হাঁটার মতো। বাড়ি যেতে হবে যে করেই হোক। খালি পায়ে কেটে যাচ্ছে, ছড়ে যাচ্ছে। ধ্বংসস্তূপের ওপর দিয়ে হাঁটছি। একটা বাড়িও আস্ত নেই, একটা গাছ খাড়া হয়ে নেই। এই প্রথম একটা উপমা মনে ধরল। কলকাতা কংক্রিটের জঙ্গল। যখন আস্ত ছিল, সাজানো গোছানো ছিল। জঙ্গল কখনো সৃজন করা যায় না। এই প্রথম শহরটাকে ইটকাট লোহার জঙ্গল লাগছে। উঁচু নিচু চড়াই উতরায় ভাঙছি। খালি পায়ে সেই ছোটবেলায় হেঁটেছি। তারপর বড়জোর কেয়ারি করা মেক্সিকান ঘাসের বাগানে হেঁটেছি 2-4 বার। সে পায়ে আরাম লেগেছে তুলতুলার। আর এখন যেন আমি ধ্বংসের বাগানে নগ্ন অশ্বহের্ষা তুলে ঘুরে বেড়াচ্ছি। খালি পায়ে কাঁটা ও কাঁটার যন্ত্রণা, বাড়ি ফেরার যন্ত্রণা, ধ্বংস দেখার যন্ত্রণা। নিজের শব্দ ছাড়া আর কিচ্ছু শুনতে পাচ্ছি না এখন। পাতালপুরীর মতো নিঃশব্দ লাগছে শহরটা। আর মাঝে মাঝে ভয়ার্ত পাখির দল উঠতে উঠতে মিলিয়ে যাচ্ছে বদলে যাওয়া দিগন্তে। খেয়াল করলাম কলকাতায় প্রথম দিগন্ত দেখতে পাচ্ছি। দিগন্ত থেকে মুখ তুলে দেখি চাঁদ আকাশে। পূব দিকে চাঁদ উঠেছিল আজ। বাড়ি ফিরলে চাঁদ বাম হাতে থাকার কথা, কিন্তু এখন চাঁদ আমার ডান দিক থেকে ছায়া ফেলছে বাম দিকে। তার মানে আমি কি উল্টো দিকে চলে এলাম? পকেট হাতড়ে স্মার্টফোনটা বের করি। অচল মুদ্রা, কিন্তু স্বর্ণ মুদ্রার মতো কাজে দেয় ফোনটা। অ্যাপসে কম্পাস আছে। সেটা খুলতে গিয়ে সময়টা দেখি 1:05। কম্পাসের কাঁটা দেখায় আমার নাক বরাবর। হায়, আমি বাড়ি ফেরার বদলে শহর কলকাতার পাঁজরে ঢুকে গেছি। কিন্তু কতটা ভেতরে বুঝতে পারছি না। চেনা শহরের কিছুই অখণ্ড নেই। মোবাইলটায় ইন্টারন্যাশনাল রেডিও ছিল। টিউন করি বিবিসি নিউজ। যা, না শুনলেই ভালো হতো। ভূমিকম্পে কলকাতা ধ্বংস হয়ে গেছে মহেঞ্জোদারো হরপ্পার থেকেও বেশি। আর সুন্দরবন সহ দক্ষিণ 24 পরগনা সুনামিতে জলের তলায় 1 কোটি মানুষ মারা গেছে ধারণা করা হচ্ছে। কলকাতায় এখনও উদ্ধার কার্য শুরু করা যায়নি। এই প্রথম আমার কল্পনার কথা মনে পড়ল। বউ হারিয়ে যেতে প্রেমিকার কথা মনে পড়ল। যদি ওকে বাঁচানো যায়। আমার অফিস কলিগ, কুচকুচে কোষ্ঠী পাথরের মতো রং, কিন্তু অসম্ভব যৌন আবেদন শরীরের প্রতি কোণায়। হাঁটলে পেছন দিকে মাঝ সমুদ্রের ঢেউ ওঠে। বিবাহিতা, 1 সন্তানের জননী, কিন্তু কোথাও জন্মদাগ নেই। হয়তো মসৃণ পাথরে দাগ রাখা যায় না বলে আমি খুঁজেও পাইনি। সব ভালোবাসার একটা ভবিষ্যৎ থাকে। শরীর দিয়ে শুরু হওয়া আমাদের ছক ভাঙা সম্পর্কের বিন্যাসে কোনো ভবিষ্যৎ গ্রন্থি লেখাচোকা ছিল না। যতদিন পারা যায় লুকিয়ে শরীরবাস। তারপর কখন যে সেটাই ভালোবাসা হয়ে গেল। এখন আমার জন্যে শেষ সিংহাসন পেতে রেখেছি তার কাছে নিজেই। সেও মেনে নিয়েছে আমার সন্তান, স্ত্রী, সংসার। আমিও রোজ অফিসে যাই। রোজ অফিসে দেখা হয়, লুকিয়ে চুরিয়ে কথা হয়।
আর না হলে দুঃখ হয়। দুঃখটা উভয়ই। কঙ্কনা বারবার আমায় বুঝিয়েছে। প্রচণ্ড গরম লাগছে, একটানা হাঁটছি, সারা শরীর গরমে চিরবির করছে, ঘামে আটকে গেছে ধুলো, চ্যাটচ্যাট করছে হাতের তালু দুটো। একটু জল পেলে ভালো হতো, পিপাসাও পাচ্ছে। কলকাতায় তো অনেক জলাশয় ছিল, কোথায় গেল? গলা শুকিয়ে আসছে। রাস্তাগুলো সব কোথায় গেল? এতক্ষণে একটা রাস্তাও দেখতে পাইনি। আর সোজা হয়ে হাঁটতে পারছি না, অন্ধের মতো ছুঁয়ে ছুঁয়ে 4 পায়ে হাঁটছি। শরীরে আর শক্তি নেই। এই একটা স্তূপ বেয়ে উঠলাম, আবার গড়িয়ে গড়িয়ে নামছি। আমি ঠিক কোথায় নিজেও জানি না। সভ্যতার কোনো চিহ্নই নেই। রাস্তার নাম, লাল সবুজ আলোর উৎকণ্ঠা, কিছু নেই। রোড, স্ট্রিট, অ্যাভিনিউ, সরণি, নাম নেওয়া চওড়া রাস্তাগুলো ভূমিকম্প গিলে নিল। না, ধ্বংসস্তূপের নিচে ব্যস্ততা সরিয়ে আরামে শুয়ে আছে। অত অত গাড়ি, বাস, ট্যাক্সি, মিনি বাস বা অত সব দামি গাড়ি সব চাপা পড়ে গেল। গত মাসে বস একটা BMW কিনল, আর সেই উপলক্ষে পার্টিতে কঙ্কনাকে এক ফাঁকে কোণের দিকে জড়িয়ে চুমু খেলাম। সেই গাড়িটাও কি ধ্বংস হয়ে গেল? একটা হিব্রু হরফের হলফনামার মতো ধ্বংসস্তূপ দিয়ে নামছে কোনো ক্রমে। মনে হলো কোনো রেসিডেন্সিয়াল কমপ্লেক্স ছিল, চিট হয়ে পড়ে আছে পাশাপাশি অনেকগুলো কিংকংয়ের মৃতদেহের মতো। হ্যাঁ, ঠিকই ধরেছি, এটা রেসিডেন্সিয়াল কমপ্লেক্সই। নেম প্লেটে শৌখিন নাম লেখা, বিশাল আগরওয়াল। চাঁদের আলোয় ধুলো ঝেড়ে চকচকে ধাতুটায় ঠিকানা খোঁজার চেষ্টা করি, তাহলে বুঝতে পারব কোথায় আছি। না, কোনো ঠিকানা নেই। হাত বুলিয়ে বোঝার চেষ্টা করি অন্য কিছু লেখা আছে কিনা। আরেকটু এগুলে একটা ডাক বাক্স। আমি হাতে তুলে নাড়াচাড়া করি। না, এতেও কোনো খুশির চিঠি নেই, যাতে থেকে ঠিকানা বুঝে নিজের অবস্থান ঠিক করব। আমাকে যেতে হবে 32-1 নকুলেশ্বর ভট্টাচার্য লেন, ভবানীপুর, 3 তলা পুরনো বাড়ি, সাবেকি শরিকানা বাড়ি, কাস্টিং লোহার রেলিং বাঁধানো কাঠের সিঁড়ির দোতলায়, যেখানে কঙ্কনা থাকে স্বামী সন্তান নিয়ে। কিন্তু পৌঁছে যদি দেখি ওদের বাড়ি ঠিক আছে, সব ঠিক আছে, আমি কি বলবো? ওয়াও! চমকে উঠে ডান দিকে ফিরে তাকাই। একটা শিশু হামাগুড়ি দিয়ে নিজের বনে এগিয়ে চলেছে। আরে, সামনে এটা নদী না, গঙ্গা? কিন্তু গঙ্গা তো অনেক চওড়া, এটা তো অনেক নরম নদী। পরিষ্কার জলে দুপার জুড়ে জোয়ার ভাটার জলদাগ। তবে কি আদিগঙ্গা? সুনামির জলে স্ফটিক স্বচ্ছ। আরে আরে, শিশুটা জলের দিকে নেমে যাচ্ছে। আমি শরীরে সব শক্তি একত্রিত করে সোজা হয়ে দাঁড়াই, ইট কাঠ মারিয়ে দৌড় লাগাই শিশুটার দিকে। এই মৃত শহরে একমাত্র জীবন্ত প্রাণ। শিশুটাকে জল ছোটানো সবজির মতো টাটকা লাগে। এই শিশু ভেসে যাবে জলে, যেতে দেওয়া যায়? নতুন নদীটা পার হতে পারলেই যেন এই বিভৎস মৃত্যুর স্বপ্নপুরী থেকে বেরিয়ে যেতে পারব। মনে মনে আর একটা হিসাব করলাম, আদিগঙ্গা পার হলে তবেই না ভবানীপুর ছিল। কয়েক ঘণ্টায় আমি শহরটাকে অতীত করে দিলাম। বাঙালির প্রিয় শহর, ভারতের সাংস্কৃতিক রাজধানী, এখন এই মুহূর্তে অতীত। আসলে ভূমিকম্পের পরে শহরের ভূগোলও যেন বদলে গেছে। আদিগঙ্গা খাল থেকে নদী হয়ে গেছে। সাঁতরে পার হওয়া যাবে তো? সঙ্গে আবার শিশুটা আছে। আসার কথা, আদিগঙ্গার ওই পারে অনেকটা জায়গা জুড়ে কোনো ধ্বংসস্তূপ দেখা যাচ্ছে না। ধুলোবালির স্তূপ দেখতে দেখতে ক্লান্ত। স্বাভাবিক একটা জায়গা দেখতে পেয়ে মনের সজীবতা ফিরে আসে। জামা খুলে শিশুটাকে পিঠের সঙ্গে বেঁধে নেই। ফুলের মতো শিশুটা সবে কথা বলতে শিখেছে। মানুষের সংস্পর্শে এসে আবার ফিরে পেয়েছে তার নতুন আনন্দ ভাষা। আও আও করে কিছু বলছে আমাকে। কাঁদছে না খিদে পেয়েছে? আমার কিছু করার নেই। খিদে আমারও পেয়েছে। ঠিক করি আদিগঙ্গায় নেমে পেট ভরে পরিষ্কার জল খেয়ে নেব। কিন্তু আদিগঙ্গার পুরনো রূপ ভেবে আঁতকে উঠি। নদীতে নেমে জল খাওয়ার হল না। প্রচণ্ড নোনা সমুদ্রের জল। পেট না ভরলেও শরীরে জল পেয়ে তাজা হয়ে উঠি। বেশ স্নিগ্ধ লাগছে। সমুদ্র জলে সাঁতার কাটতে ভালো লাগছে। বেশে থাকতে কষ্ট হচ্ছে না। পিঠে শিশুটাও জল পেয়ে হাত পা ছড়িয়ে জল মাখছে।
বাথটবে স্নান করা জীবনে এত জল তাকে নতুন আনন্দে হাসাচ্ছে। তবে আমার পায়ের পাতা আর হাতের ছড়ে যাওয়া জায়গাগুলো হাউ হাউ করে জ্বালা করছে নোনা জলের সংস্পর্শে। তবু শিশুটার হাসি আমায় নতুন করে শক্তি যোগাচ্ছে। নদীটা যতটা চওড়া হবে ভেবেছিলাম তার থেকেও অনেকটাই চওড়া। পাড়ে উঠে অবিন্যস্ত ঘাসের উপর শুয়ে পড়ি। শিশুটাও কেমন এলিয়ে পড়েছে। নোনা জল খেয়ে ফেলল কি? ওর জামা প্যান্ট খুলে আমার পাশে শুয়ে নেই বুকের ভেতর। ও আমার বুকের ভেতরে গুটিসুটি মেরে শুয়ে পড়ে। খোলা আকাশের দিকে তাকিয়ে দেখি চাঁদ কোথায় লুকিয়ে পড়েছে। কটা বাজে? মোবাইলটার কথা মনে পড়তে বুঝতে পারি ওটা ফেলে দেবার সময় হয়েছে। সাঁতারের সময় জল ঢুকে গেছে সমস্ত অ্যাপসে। শুধু পৃথিবী নামক অ্যাপসটা ভাঙা কুঁজো হয়ে স্লো হয়ে চলছে আমার সামনে। পকেট থেকে বের করে আদিগঙ্গায় ছুঁড়ে ফেলে দেই আমার প্রিয় সভ্যতার শেষ চিহ্ন। শিশুটাকে কোলে নিয়ে উঠে পড়তে গিয়ে বুঝতে পারি এটা ক্রমেটোরিয়াম। আমাদের পাশেই কবরে শুয়ে কেউ কেউ। সমাধি ফলকে শ্যাওলায় অস্পষ্ট হয়ে আছে তাদের নাম। তবে কি পার্ক স্ট্রিট? যেখানেই হোক বের হতে হবে। সমাধিক্ষেত্রে দাঁড়িয়ে বাঁচার কথা ভাবা যায় না। সমতল ক্ষেত্র পেয়ে হুড়বুড়িয়ে হাঁটতে শুরু করি। হোঁচট খাই একটা নরম কিছুতে। একটা শবদেহ, আর একটা, আরও একটা। উফ, অনেক শবদেহ পড়ে আছে এদিক ওদিক কালো রক্ত মেখে। সান্ধ্য ভ্রমণে কি এসেছিল এরা? কিছুটা সমতলে যাওয়ার পর কঙ্কালমুন্ডু আর দুই হাড়ের কাটা চিহ্নযুক্ত শহরে আবার ঢুকে পড়লাম। কোন দিকে যাব? কোন দিকে কঙ্কনা থাকে? কোথায় তাকে পাব? এসব ভাবতে ভাবতে হাঁটছি। ভোর হতে কত বাকি। কতক্ষণ আর এই শিশুটাকে নিয়ে কংক্রিটের জঞ্জালে ঘুরে বেড়াব? একটা স্তূপের ওপর কোলের মধ্যে শিশুটাকে নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি। হঠাৎ করে আবার কেঁপে উঠল জঞ্জালটা। দুলে উঠল ঘুমন্ত মৃত্যুপুরীটা আবার। গড়িয়ে গড়িয়ে পড়তে লাগলাম আবার। পায়ের ওপর খুব বড় একটা পাথর এসে পড়ল। তবু শিশুটাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে হড়কে নামছি। হঠাৎ করে বুকের মধ্যে কেঁদে উঠল শিশুটা। ঘুম থেকে জেগে ওঠার কান্না, বুঝতে পারি। আমার মেয়েটাও এভাবেই কাঁদত। চোখ দিয়ে জল এসে গেল আবার। দুলুনিটা থামতে থামতে আমরাও নেমে এসেছি ধ্বংসস্তূপ থেকে। সামনেই অনেকটা ফাঁকা মাঠ। ময়দান কি? সামনের ভেঙে পড়া গাছপালা সরিয়ে বুঝলাম ময়দানই। শিশুটাকে কোল থেকে নামালাম। আমার বাপায়ে অসহ্য যন্ত্রণা শুরু হয়েছে। আর পৌঁছাতে পারব কি? কোথায় বা যাব? কোথাও যাওয়ার অবশিষ্ট আছে কি? শিশুটা কোল থেকে নেবেই হিসু করে ছড়ছড় করে। এই ঝরে পড়া জলটুকুই যেন জীবনের লক্ষণ। বাকি সব মৃত, স্থবির, অচল। আমি হাঁটু গেড়ে বসে হিসু করাটা দেখতে থাকি। আমার সব গেছে, মা, বউ, সন্তান। শুধু আমার কেন, সবারই গেছে। পৃথিবী ধ্বংস হয়ে গেছে মনে হয়। আমি আর কোথাও যাব না। এই ঘাসে শুয়ে পড়ব, ঘুমাবো আমৃত্যু। আমার খুব যন্ত্রণা হচ্ছে। আমি আর পারছি না সহ্য করতে। আমি মুমূর্ষু। কিন্তু হিসু করা হয়ে যেতেই শিশুটা খোলা মাঠে হাঁটতে শুরু করে। ওরও কি মায়ের কথা মনে পড়ল? আমি উঠে হাত ধরি। যন্ত্রণায় খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে থাকি। ডান হাতে শিশুটার বাম হাত। পৃথিবীর শেষ পিতাপুত্রের মতো হাঁটছি, হাঁটছি, হাঁটছি। অনন্তকাল হাঁটার পর একটা রাস্তা পাই। রাস্তায় অসংখ্য গাড়ি। গাড়িতে কাঁঠালে মাছির মতো মৃত্যু। মৃতদেহের স্থির চিত্র সহ্য করতে পারি না। আরও এগিয়ে যাই। একটা দুধসাদা প্রাসাদের ধ্বংসস্থলের পাশে একটা বাগান মতো। আধারে চোখ বসিয়ে চিনতে পারি ভিক্টোরিয়া। পাড় বাঁধানো পুকুরে টই টই জল। জলের পাশে চিত হয়ে শুয়ে আছে আমার কালো প্রেমিকা। পুকুর থেকে গুন্ডুস ভরে জল পান করি। তারপর কঙ্কনার পাশে শুয়ে পড়ি শিশুটাকে দুজনের মধ্যে নিয়ে। ভূমিকম্পের ধ্বংসের মাঝে আমাদের নতুন এক পরিবার। নতুন সূর্যোদয়ের অপেক্ষায় ঘুমিয়ে পড়ি। শুধু কঙ্কনার ডানা দুটোর জন্যে আমাদের ঘুমোতে একটু অসুবিধে হচ্ছে, এই যা। ভিক্টোরিয়ার মাথা থেকে পড়ে গিয়েও কালো পরীর ডানা দুটো ভাঙেনি। পড়লাম ডি অমিতাভর এবং নিশিকন্থা বইটি থেকে দুটি ছোট গল্প, অলকানন্দার জলে এবং ভূমিকম্প পরিবার।
গল্প দুটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। ভালো লাগলে একটি লাইক করবেন, চাইলে শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।